মহামান্য রাষ্ট্রপতি প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের কবর জিয়ারত না করবার জন্য আমরা ব্যথিত হয়েছি, সেই কারণে তাকে পদত্যাগ করতে হবে। আমাকে সাংবাদিকরা প্রশ্ন করলেন, একজন রাষ্ট্রপতি একটি কবর জিয়ারত করবেন না, আপনারা ব্যথিত হবেন, সেজন্য পদত্যাগ করতে হবে, এটা কি ঠিক? আমি বিএনপির পক্ষ থেকে জবাব দিলাম, গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তই সঠিক হিসেবে বিবেচিত হয়। মাননীয় স্পিকার, আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি সেদিন মিথ্যাচার করেছি। সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত সঠিকভাবে বিবেচিত হবে এমন কোন কথা নেই। মাননীয় স্পিকার, সংখ্যাগরিষ্ঠের স্বেচ্ছাচারিতা আর গণতন্ত্র এক জিনিস নয়। দ্য টাইরেনি অফ মেজরিটি ইজ নট ডেমোক্রেসি। এই জিনিসটা আমাদের বারবার উপলব্ধি করা প্রয়োজন। মাননীয় স্পিকার, তারপর থেকে 2006 সালের শেষ পর্যন্ত আমরা একটি নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ সরকারের বিভীষিকাময় শাসন দেখলাম। 2004 সালে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে আমরা বিকল্প ধারা বাংলাদেশ গঠন করলাম, পরিবর্তনের বীজ বপন করলাম। শুধুমাত্র রাজনীতিবিদ নয়, নাগরিক সমাজকেও রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে, এটা ছিল বিকল্প ধারার একটি স্তম্ভ। দ্বিতীয় স্তম্ভে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী বললেন, আমরা আর বিভক্তির রাজনীতি দেখতে চাই না, আমরা আর হিংসার রাজনীতি দেখতে চাই না, আমরা বিকল্প হিসেবে শ্রদ্ধা এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের রাজনীতি দেখতে চাই। এটা ছিল বিকল্প ধারার দ্বিতীয় স্তম্ভ। তৃতীয় স্তম্ভে তিনি বললেন, আর ক্ষমতার রাজনীতি নয়, ক্ষমতার বিকল্প হিসেবে দায়িত্ববোধের রাজনীতি সূচনা করতে হবে, সেটা ছিল আমাদের তৃতীয় স্তম্ভ। মিস্টার স্পিকার, এবং চতুর্থবার তিনি বললেন, আমরা অনেক আবেগের রাজনীতি দেখেছি, আমরা এখন কর্মসূচি ভিত্তিক রাজনীতি দেখতে চাই। এই চারটি স্তম্ভের উপর বিকল্প ধারা বাংলাদেশের জন্ম হলো। মাননীয় স্পিকার, আপনারা দেখলেন বিকল্প ধারা জন্মের পর কিভাবে মহাখালীতে আমাদের উপর আক্রমণ করা হয়েছে। 2004 থেকে 2006 সালের প্রথম 1.5 বছরে আমাকে 29 বার শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি বাংলাদেশের যেখানে গিয়েছি আমাকে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি নিউ ইয়র্কে গিয়েছি প্রবাসীদের অনুষ্ঠানে, সেখানে আমাকে আক্রমণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের দলের মহাসচিব মেজর অফিসার আব্দুল মান্নান সাহেবের ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, একই সাথে 63টি জেলায় সিরিজ বোমা হামলা আমরা অবলোকন করলাম। মাননীয় স্পিকার, আমরা দেখলাম বাংলাদেশে বাংলা ভাই এবং যোগীবাদের উত্থান হলো কিভাবে। মাননীয় স্পিকার, মেধাবী রাজনীতিবিদ ASM কিবরিয়া সাহেবের ঝলসানো খণ্ড বিখণ্ড শরীর আমরা দেখলাম। মাননীয় স্পিকার, আমরা আহসানুল্লাহ মাস্টারের নিথর দেহ দেখলাম। মাননীয় স্পিকার, আমরা যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের উপর বোমা হামলা দেখলাম। মাননীয় স্পিকার, আমরা আদালত পাড়ায় বোমার আঘাতে খণ্ড বিখণ্ড মানুষের শরীর পড়ে থাকতে দেখলাম। মাননীয় স্পিকার, সারা দেশ যখন জ্বলছে, সারা দেশের মানুষ যখন প্রতিবাদে মুখর, তখন আমরা দেখলাম মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবার হাওয়া ভবনে প্রমোদ ক্রিকেট ম্যাচের আয়োজন করলেন। মাননীয় স্পিকার, উপহাসের একটি সীমা থাকা উচিত। মাননীয় স্পিকার, আমরা 21শে আগস্টের জঘন্যতম গ্রেনেড হামলা দেখলাম। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেত্রী সহ বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হলো। মাননীয় স্পিকার, ঠিক তার 3 মাস আগে 30শে এপ্রিল 2006 বাড়িধারা 12 নম্বর রোডে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর যে বাড়ি, একটি 3তলা বাড়ি, যেখানে আমরা থাকতাম। মাননীয় স্পিকার, আমিও থাকতাম। দোতলায় আমার বাবা মা থাকতেন, 3তলায় আমি আমার দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে থাকতাম। আমার ছেলের বয়স তখন 3 বছর, আমার মেয়ের বয়স তখন 8 বছর। মাননীয় স্পিকার, 30শে এপ্রিল
রাতের অন্ধকারে ভোর 4টার সময় দোতলা এবং 3তলার জানালা ভেঙে গান পাউডার দিয়ে আমার পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, প্রায় 45 মিনিট আগুনের সাথে যুদ্ধ করে আমি আমার সন্তানদেরকে রক্ষা করতে পেরেছি, আমি আমার বাবা মাকে রক্ষা করতে পেরেছি। মাননীয় স্পিকার, তারপরের দিনে সংসদে এসে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম প্রতিবাদ করবার জন্য, আমাকে কথা বলতে দেওয়া হয়নি। মাননীয় স্পিকার, এক কাপড়ে যখন আমরা রাস্তায় দাঁড়িয়ে বেরিয়ে এসেছি, তারপর থেকে 3 মাস আমরা বাড়িধারে একটি বাড়ি ভাড়া করার চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, যেখানে বাড়ি ভাড়া করতে গিয়েছি, তৎকালীন সরকারের এজেন্সি প্রতিটি বাড়িতে গিয়ে তাদেরকে হুমকি দিয়েছে, বারণ করেছে। 3 মাস আমরা পথে পথে ঘুরেছি, আমাদের একটি বাড়ি ভাড়া করতে দেওয়া হয়নি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার মা রাজনীতি করেন না, আমার বোনরা রাজনীতি করে না, আমার স্ত্রী রাজনীতি করে না, কিন্তু তারা বারবার আমাদেরকে প্রশ্ন করেছে, ঘুমন্ত অবুঝ শিশুদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করবার রাজনীতি, এটা কেমন রাজনীতি? কেন এত ক্ষোভ, এত রাগ, কার জন্য, কিসের জন্য? আমরা কোনো জবাব দিতে পারিনি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই জাতীয় সংসদকে অবহিত করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকলে আমি খুশি হতাম। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করতে চাই, আজকে 12 বছর পেরিয়ে গেছে। মাননীয় স্পিকার, 30 এপ্রিলের সেই অগ্নিসংযোগের ঘটনায় আমরা যে মামলা দায়ের করেছিলাম, মামলার অগ্রগতি তো দূরের কথা, আজ 12 বছর পর্যন্ত এই মামলার তদন্তের কোনো রিপোর্ট পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমি সংসদের কাছে অনুরোধ করব, এই মামলাটিকে আবারও একটি তদন্ত রিপোর্ট অন্তত প্রকাশিত হোক। আমরা জানতে চাই, আমার ঘুমন্ত 3 বছরের শিশুদেরকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা কারা করেছিল, কেন করেছিল, এটা আমাদের জানা প্রয়োজন। মাননীয় স্পিকার, দেশবাসী জানা প্রয়োজন। মাননীয় স্পিকার, এত কিছুর পরেও এবার 2017 সালে একটি বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমরা প্রথমে যুক্তফ্রন্ট গঠন করলাম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে। সেখানে নাগরিক ঐক্য এবং আসম আব্দুর রব সাহেবের নেতৃত্বে জাসদ প্রাথমিকভাবে যুক্তফ্রন্টে সম্পৃক্ত হল। পরবর্তীতে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম এবং জাতীয় ঐক্য প্রক্রিয়া আমাদের সাথে ঐক্যবদ্ধ, এই ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার জন্য আলোচনা শুরু করলো। আমরা সুস্পষ্টভাবে একটি গুণগত পরিবর্তনের জন্য ভারসাম্যের রাজনীতি, স্পষ্টভাবে আমরা 3টি ধাপে ভারসাম্য, জাতীয় সংসদে ভারসাম্য, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য এবং সরকারে ভারসাম্য, এই 3টি ধাপে ভারসাম্যের রাজনীতি এবং একই সাথে সকল ধরনের স্বাধীনতা বিরোধী শক্তিকে বাদ দিয়ে দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির একটি ঐক্যের জন্য আমরা একটি চুক্তি স্বাক্ষর করলাম। নিজেদের মধ্যে একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার জন্য আমরা সংকল্প করলাম। রক্তের রাজনীতি যারা করেছে, যারা জঙ্গিবাদে মদদ দিয়েছে, যারা লুটপাট করেছে, জাতীয় ঐক্যের নামে সেই সমস্ত শক্তি যাতে ক্ষমতায় পুনর্বাসন হতে না পারে, সে বিষয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজে থেকে ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত হবার জন্য আমাদের কাছে আসলো। আমরা খোলা মন নিয়ে এত কিছুর পরও বিএনপি নেতৃবৃন্দকে স্বাগত জানালাম, তাদের সাথে আলোচনার দ্বার উন্মোচন করলাম। আমরা স্পষ্টভাবে আমাদের গুণগত পরিবর্তনের স্বপ্নের কথা তাদেরকে জানিয়েছি। এ বিষয়ে আলোচনা হয়েছে। মাননীয় স্পিকার, বিএনপির সাথেও জাতীয় ঐক্য হতে পারে এটাকে মাথায় রেখে যখন যুক্তফ্রন্ট ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম এবং ঐক্য প্রক্রিয়ার সাথে চুক্তি সম্পাদনের বিষয়টি আসলো, তখন আমি ব্যক্তিগত ভাবে সেই চুক্তির ভেতরে স্বাধীনতা বিরোধী শক্তিকে বাদ দিয়ে ঐক্য হবে, এ লাইনটার সাথে
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শব্দ দুটি সংযোজন করলাম। আপনারা দেখেছেন তারপর থেকে বিভিন্ন টেলিভিশন টক শোতে বিভিন্ন স্থানে কিভাবে আমার বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছে শুধু এই দুটো শব্দ ব্যবহার করবার জন্য। প্রত্যক্ষ বা পরোক্ষ এই শব্দ দুটোকে বাদ দেওয়ার জন্য প্রায় 13 জন সিনিয়র নেতৃবৃন্দ আমাকে একটি ঘরে আমাকে একা রেখে আমার উপর চাপ সৃষ্টি করেছে এই দুটোকে বাদ দেওয়ার জন্য, কিন্তু আমি মাথা উঁচু করে সেখান থেকে হেঁটে বেরিয়ে এসেছি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। মাননীয় সদস্য, আপনার নির্ধারিত সময় শেষ হয়েছে। এখন আপনি কত মিনিটের মধ্যে শেষ করতে পারবেন? আপনি বলেন। ঠিক আছে, আপনি 5 মিনিট বলুন। আমার মনে হয় যে এই বিষয়গুলো এখানে আলোচনা হওয়াটা প্রয়োজন ছিল। এই জিনিসগুলো আমরা দেখেছি কি হয়েছিল, এই কথাগুলো বলবার প্রয়োজন। মাননীয় স্পিকার, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বাধীনতা বিরোধী শক্তির সাথে ঐক্য হবে না এই শব্দ দুটোকে বাদ দিয়ে একটি চুক্তি চূড়ান্ত সম্পাদনের জন্য আসম আব্দুর রব সাহেবের উত্তরার বাসায় আমার দলের মহাসচিব মেজর মান্নান সাহেবকে 1.5 ঘন্টা পর্যন্ত দরজা আটকে বন্ধ করে রাখা হয়েছিল। তিনি সাহসিকতার সাথে সেখান থেকে সেদিন বেরিয়ে এসেছিলেন এবং এই চুক্তি আমরা স্বাক্ষর করি নাই। মানুষ মিস্টার স্পিকার, শেষ পর্যন্ত চূড়ান্ত বৈঠকের দিনক্ষণ ঠিক হলো ডক্টর কামাল হোসেনের বাড়িতে। আমাদেরকে দাওয়াত দিয়ে ন্যূনতম সৌজন্যবোধ না দেখিয়ে ডক্টর কামাল হোসেন বাড়ির দরজা বন্ধ রেখে তার মতিঝিলের অফিসে চলে গেলেন। লুকিয়ে লুকিয়ে একটি অনৈতিক চুক্তি স্বাক্ষরিত হলো এবং অনৈতিক চুক্তির মাধ্যমে জন্ম নিল একটি অনৈতিক ঐক্যের, যার নাম হলো ঐক্য ফ্রন্ট। তারপর আমরা দেখলাম ডক্টর কামাল হোসেন নাগরিক ঐক্য, মুক্তিযুদ্ধের কিংবদন্তি বলে যাদেরকে সম্মান করেছি, বঙ্গবীর তাদের সিদ্দিকী, আসম আব্দুর রবের মতো মানুষরা তাদের দল বল নিয়ে জামাতে ইসলামের সাথে একত্রিতভাবে একই মার্কায় নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করলেন। মাননীয় স্পিকার, পরিস্থিতি যখন সেরকম, তখন যে গুণগত পরিবর্তনের স্বপ্নে আমরা বিভোর ছিলাম, সে গুণগত পরিবর্তন বিকাম সেকেন্ডারি। মাননীয় স্পিকার, আমাদের ফার্স্ট প্রায়োরিটি তখন স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করা। গ্রেনেড হামলাকারী, জঙ্গিবাদের মদতদাতা, যুদ্ধাপরাধী শক্তির ক্ষমতায় পুনর্বাসনের ষড়যন্ত্র হিসেবে এই প্রশ্নে যখন আমাদের সামনে এসে দাঁড়ালো, তখন বাংলাদেশের পক্ষের সকল পক্ষের শক্তি তাদেরকে ঐক্যবদ্ধ করা আমাদের জন্য প্রথম দায়িত্ব হয়ে দাঁড়ালো। এবং সে কারণেই আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, 14 দল, জাতীয় পার্টি, বিকল্পধারা সহ অন্যান্য রাজনৈতিক দলকে সাথে নিয়ে স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করবার জন্য আমরা তখন ঐক্যবদ্ধ হলাম। মাননীয় স্পিকার, আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমাদের চিন্তায়, চেতনায়, রাষ্ট্র পরিচালনার নীতিতে পার্থক্য আছে, পার্থক্য থাকবে। কিন্তু যেখানে মুক্তিযুদ্ধের প্রশ্ন আসবে, যেখানে যুদ্ধ অপরাধীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রশ্ন আসবে, যেখানে গ্রেনেড হামলাকারীদের রাষ্ট্র ক্ষমতায় পুনর্বাসনের প্রশ্ন আসবে, সেখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে আওয়ামী লীগ, 14 দল, জাতীয় পার্টি, বিকল্পধারা সহ, যুক্তফ্রন্ট সহ সকল দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি এই ঐক্য চিরদিন অটুট থাকবে, এটা আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে এই পবিত্র সংসদে যারা বসে আছেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকলে খুশি হতাম, মাননীয় বিরোধী দলীয় নেতৃবৃন্দ সামনের সারিতে বসে থাকলে খুশি হতাম, যারা আমাদের পিতৃতুল্য, আমাদের মাতৃতুল্য, তাদের সন্তান হিসেবে আমার স্বপ্নের 2-1টি কথা বলে আমার বক্তব্য শেষ করব। মাননীয় স্পিকার,
মাননীয় স্পিকার 2004 সালে বিকল্পধারা বাংলাদেশ এবং পরবর্তীতে 2018 সালে নতুন মোড়কে প্ল্যান বি যখন আমরা উপস্থাপন করলাম, সেখানে আমরা তারুণ্যের স্বপ্নের কথা বলেছি। মাননীয় স্পিকার ডক্টর বদরুদ্দোজা চৌধুরী আমাদেরকে বললেন হিংসার রাজনীতির পরিবর্তে শ্রদ্ধার রাজনীতি করতে হবে। তিনি বললেন শ্রদ্ধা করে কেউ কখনো ছোট হয় না, আর হিংসা করে কেউ কখনো বড় হয় না। দ্যাট ইজ প্ল্যান বি। মাননীয় স্পিকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের একার সম্পত্তি নয়। মাননীয় স্পিকার, আমরা মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পত্তি। দল মত নির্বিশেষে সকলের প্রজন্ম মনে করে এই রাষ্ট্র পরিচালনার অধিকার আছে কার? যেই দল 24 ঘন্টা নোটিশে ঢাকার রাজপথে 5 লক্ষ লোক জমায়েত করতে পারে, 24 ঘন্টার নোটিশে দেশ অচল করে দিতে পারে, রাষ্ট্র ক্ষমতায় যাওয়া শুধু তাদের অধিকার। এই মাইন্ডসেটটা পরিবর্তন করতে হবে। মাননীয় স্পিকার, আমরা বলেছি মাননীয় সদস্য 3 মিনিট আমি আপনাকে দিতে পারি। ঠিক আছে, আপনি 2 মিনিট বলুন। মাননীয় স্পিকার, স্বাধীনতার 47 বছর পর আমরা যখন শুনি বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। আমাদের প্রজন্ম লড়াই করার রাজনীতি চায় না। মাননীয় স্পিকার, আমাদের প্রজন্ম স্বাধীনতার সুখ ভোগ করে আনন্দের সাথে বাঁচতে চায়। মাননীয় স্পিকার, আমরা যখন দেখি সেই মেধাবী যুবক যখন শুনে লড়াই করতে হবে রাজনীতি করতে গেলে, সে ঘাবড়ে যায়। মাননীয় স্পিকার, সেই জন্য আমরা বলতে চাই বাধা আসবে যেখানে শান্তি আনবো সেখানে, লড়াই করার দিন শেষ, শান্তি সুখের বাংলাদেশ, সেটাই হবে প্ল্যান বি। মাননীয় স্পিকার, আমরা যখন দেখি মেধাবী তরুণী একজন রিক্সা দিয়ে যাচ্ছে এবং তার রিক্সাটা থেমে গেছে একটা মিছিলে, আর সেখান থেকে স্লোগান আসছে জ্বালো জ্বালো আগুন জ্বালো, তখন সে ঘাবড়ে যায়। মাননীয় স্পিকার, সে মেধাবী তরুণী রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে চায়, কোন ডাকাত দলের সর্দারি করতে চায় না। মাননীয় স্পিকার, মেধাবী প্রজন্ম যখন শোনে অমুকের চামড়া তুলে নেব আমরা, সে ঘাবড়ে যায়। মাননীয় স্পিকার, আমরা রাজনীতি করতে চাই, চামড়ার ব্যবসা করতে চাই না। মাননীয় স্পিকার, এই রাজনীতির সংস্কৃতির পরিবর্তন আনতে হবে। মাননীয় স্পিকার, যখন আমরা শুনি দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত, আমরা ভয় পেয়ে যাই। মাননীয় স্পিকার, আমরা রক্ত দিতে চাই না। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই দিয়েছি তো রক্ত, আর দিব না রক্ত, রক্ত দেওয়ার দিন শেষ, শান্তি সুখের বাংলাদেশ। এরকমই একটি স্বপ্ন নিয়ে আমাদের আগামী প্রজন্মের জন্য, আমাদের অনাগত ভবিষ্যতের জন্য, আমাদের সন্তানদের জন্য একটি অহংকার করবার মতো, একটি গর্ব করবার মতো বাংলাদেশ আমরা ভবিষ্যতে উপস্থাপন করতে পারবো। এই স্বপ্ন নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি আপনার দুঃখের কথা বললেন, আমরা মনোযোগ সহকারে শুনলাম এবং আপনাকে অনেকক্ষণ সময় দিয়েছি। মাননীয় সদস্য, নিশ্চয়ই আপনার মনে আছে 2004 সালের 21শে আগস্ট আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তদানীন্তন বিরোধী দলীয় নেত্রীকে হত্যা করার জন্য, আওয়ামী লীগের নেতাদেরকে হত্যা করার জন্য যে আক্রমণ করা হয়েছিল সেই হাওয়া ভবনের নেতৃত্বে, সেদিন এই পার্লামেন্টে ওই জামাত শিবিরেরা আমাদের আওয়ামী লীগের একজন বক্তাকেও, একজন সিনিয়র নেতাকেও 1 সেকেন্ডের জন্য দাঁড়িয়েও বক্তব্য রাখার সুযোগ দেয়নি। সে কথাটা নিশ্চয়ই আপনার মনে আছে। এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বগুড়া 5 থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব হাবিবুর রহমান। মাননীয় সদস্য, আপনার সময় মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার।